নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি ফাংশন চ্যাপ্টারের সেকেন্ড পার্ট অর্থাৎ কম্পোজিশন অফ ম্যাপিং এবং ফার্স্ট পার্টের এক্সারসাইজ 2 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলিকে সলভ করে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসছি কম্পোজিশন অফ ম্যাপিং বা ফাংশন, যেটা বাংলায় বলা হয় চিত্রণ বা অপেক্ষকের সংযুক্তিকরণ। তার কম্পোজিশন কথাটা ফাংশনের ক্ষেত্রে করলে কেমন হবে না, দুই বা দুইয়ের বেশি ফাংশনকে একত্রিত করে একটি ফাংশনে রূপ দেওয়াই হলো কম্পোজিশন অফ ম্যাপিং। যেমন এখানে আমরা দুটি ফাংশন তুলে নিয়েছি, এফ যেটি এ থেকে বিতে সংজ্ঞাত, জি আর একটি ফাংশন যেটি বি থেকে সিতে সংজ্ঞাত। তো লক্ষ্য করে এখানে এফেরও কোডোমেন রয়েছে বি আর জি এরও ডোমেন রয়েছে বি। তাহলে আমরা ম্যাপিংটাকে এইভাবে এখানে চিত্রের মাঝে তুলে ধরলাম, এ বি সি তিনটি সেট, এফ এ থেকে বিতে সংজ্ঞাত, জি বি থেকে সিতে সংজ্ঞাত। স্বাভাবিকভাবে এ হচ্ছে এফ এর ডোমেন, বি হচ্ছে এফ এর কোডোমেন, আবার অপরদিকে জি বি হলো জি এর ডোমেন, সি হলো জি এর কোডোমেন। এখন কম্পোজিশন অফ ম্যাপিং এফ অ্যান্ড জি, এটি হলো জি নট এফ, অনেকে আমরা বলি গব। তো এটা কিভাবে কাজ করবে, এটা রাইট টু লেফট, প্রথমে এফ এর কাজ করবে, তারপর জি কাজ করবে। তো এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, যে এফ নট জি বা জি নট এফ এইটা এক্সিস্ট করবে কখন না, এখানে যেহেতু জি নট এফ রয়েছে, জি নট এফ এর এক্সিস্টেন্স এফ এর যে রেঞ্জ সেটটা যেখানে আমি করেছি, এফ এর যে রেঞ্জ সেটটা এটা জি সেটের ডোমেনের মধ্যে ঢুকে থাকতে হবে। কোনো কারণে এফ এর রেঞ্জ সেটটা যদি ডোমেনের যদি জি এর কোডোমেন অপেক্ষা বড় হয়ে যায়, তখন কিন্তু এই জি নট এফ এটা কিন্তু এক্সিস্ট করবে না। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, রেঞ্জ অফ এফ অলওয়েজ সাবসেট অফ ডোমেন অফ জি। এরপর আসছি যে কম্পোজিশন অফ টু ফাংশন আর নট অলওয়েজ কমিউটেটিভ, দ্যাট ইজ গব নট ইকাল টু ফগ, অর্থাৎ জি নট এফ নট ইকাল টু এফ নট জি, যেটা বাংলায় আমরা বললে বুঝি চিত্রণের সংযুক্তিকরণের বিনিময় নিয়ম প্রযোজ্য হয় না। এই হয় না ব্যাপারটাকে আমরা থিওরিটিক্যালি প্রমাণ না করে একটি এক্সাম্পলের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করি। এখানে এফ একটি ফাংশন যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, জি একটি আরেক অপর ফাংশন যেটি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এফ এক্স সমান এক্স স্কোয়ার, জি এক্স সমান এক্স প্লাস ওয়ান। এখন ফগ বার করলে অর্থাৎ এফ নট জি বার করলে এফ নট জি এক্স সমান আমরা এই নটটাকে তুলে দেব। নটটাকে তুলে দিয়ে কী লিখবো, এই যে দেখো নটের পরিবর্তে করলাম কত ব্র্যাকেটের মধ্যে কে ঢুকলো না জি এক্স, এটার মানেটা হচ্ছে এইটা। এখন জি এক্স এর ভ্যালু কত আছে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান, বসিয়ে দিলাম। এবার দেখি এফ এক্স সমান আছে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান সমান কত হবে, তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান রিপ্লেস করলে এখানেও এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, তাই এক্স প্লাস ওয়ানের কত হয়ে যাবে হোল স্কোয়ার, সেটাকে সূত্রে ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। অপর দিকে গব বার করলে কত হবে, অর্থাৎ জি নট এফ এক্স বার করলে হবে জি অফ দিয়ে ব্র্যাকেট দিলাম, তার মধ্যে এফ অফ এক্স। এফ অফ এক্সের মান কত রয়েছে এক্স স্কোয়ার,
এখন জি এক্স ডিফাইন করা রয়েছে এক্স প্লাস ওয়ান, তো স্বাভাবিকভাবে জি অফ এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়েছে, কিন্তু তার সঙ্গে একটা এক্সট্রা টার্ম রয়েছে টু এক্স। তাহলে এফ নট জি আর জি নট এফ সমান নয়, তাহলে আমরা বলতে পারি এটা কমিউটেটিভ নয়, অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলছে না। এরপর আসছি ফাংশন কম্পোজিশন আর অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ বাংলায় বললে চিত্রণের সংযোজন সর্বদা সংযোজী নিয়ম মেনে চলে। এখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে গেলে আমরা তিনটা ফাংশন নিই। সেটা কি রকম অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা? না এইচ নট ব্র্যাকেটের মধ্যে জি নট এফ ইকুয়াল টু এইচ নট জি বাইরে নট এফ, অর্থাৎ এইচ জি এফ এই সিকোয়েন্সটা দেখো ঠিকই আছে, কিন্তু এই যে ব্র্যাকেটটা প্যারেন্থিসিসটা এটা পরপর যে কোনো দুজনের মধ্যে নিয়েছি, এখানে নিয়েছি জি আর এফ এর মধ্যে, এর পরের বারে ব্র্যাকেটটা নিয়েছি ঠিক আগে দুজনের মধ্যে জি আর এফ এর মধ্যে, তখনই এটা হয়ে যাচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ল। তো এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো এখানে এফ একটা ফাংশন যেটা রয়েছে সেটা এ থেকে বিতে সংঘাত, জি যে ফাংশনটা রয়েছে বি থেকে সিতে সংঘাত, এই যে ফাংশনটা রয়েছে সি থেকে ডিতে সংঘাত। তো এইটা ইকুয়ালিটিটা প্রমাণ করতে গেলে আমাদের মাথায় আসে ইকুয়ালিটি অফ ফাংশন। ইকুয়ালিটি অফ ফাংশন আমি আগে ভিডিওতে বলেছিলাম যে কখন দুটো ফাংশন ইকুয়াল হয়, না যখন দুটো ফাংশনের ডোমেন ইকুয়াল হয় এবং ডোমেনের প্রত্যেকটি ভ্যালুর জন্য তারা সর্বদা অলওয়েজ একই ভ্যালু দেবে। তাহলে আগে আমরা দেখব এই দুটো ফাংশনের ডোমেন দুটো একই কিনা, এটা দেখার জন্য আমরা এখানে আসি এইচ নট ব্র্যাকেটে জি নট এফ। তো জি নট এফ এইটা কি না, এইটা হলো এ থেকে সিতে ম্যাপ করবে, এটা কম্পোজিশন ম্যাপিং কার এফ আর জি এর জি নট এফ। আর এইচ কি হবে সি থেকে ডিতে, তাহলে এইটা টোটালটাকে তাহলে জি নট এফ আর এইচ এর কম্পোজিশনটাকে লিখছি কি আগে জি নট এফ কাজ করছে, তাহলে জি নট এফটা এখানটায় থাকবে, তারপরে এইচ কাছে এইচটা প্রথমে চলে আসে। তো তাহলে এখানে তাহলে এটা কোথা থেকে হলো এ থেকে ডিতে সংঘাত হলো, তাহলে এ থেকে ডিতে সংঘাত হলো, তাহলে এই ডোমেন হলো এই ফাংশন এইচ নট জি নট এফ এর ডোমেন হলো তাহলে কত এ। অপর দিকে এইচ নট জি বাইরে নট এফ, এটাও যদি দেখি এখানে এফ ফাংশনটা কোথা থেকে কোথায় সংঘাত বিতে, আবার এইচ নট জি এটা কার কার কম্পোজিশন, প্রথমে জি পরে এফ, এটা কোথা থেকে কোথায় দেখো জি এইচ নট জি এখানে যে বি থেকে কত ডিতে, তাহলে এইচ নট জি বাইরে নট এফ, প্রথমে আসবে এফ তারপরে এইচ নট জি, তাহলে এটাও তাহলে কোথা থেকে হলো এ থেকে দেখো এ থেকে ডি হয়ে যাচ্ছে, তাহলে এরও তাহলে এক্ষেত্রে ডোমেনটা হচ্ছে কত এ, এরও ডোমেনে, এবং দেখো এদের কোডোমেন দুটো সেম, কিন্তু আমার ডোমেনটা মাস্ট হতে হবে। এরপরে আসছি যে তারা সব সময় ডোমেনের একই যে কোনো একটা ভ্যালুর জন্য দুজনেই সর্বদা একই ভ্যালু দিচ্ছে না দেখব। তো এইচ নট ব্র্যাকেটে জি নট এফ বাইরে এক্স সমান এই নটটাকে আমরা তুলে দিলাম, তুলে দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখলাম কত জি নট এফ অফ এক্স। এবার ভেতরে কাজ করি, ভেতরে আবার দেখো কত জি অফ ব্র্যাকেটের নটটাকে তুললে এফ অফ এক্স, তো এফ অফ এক্সের মান কত দেওয়া আছে দেখো এক্স কি হয়েছে এফ অফ এক্স মান আছে কত ওয়াই, তাহলে এখানে তাহলে এফ এক্সের জায়গায় ওয়াই বসে দিলে জি অফ ওয়াই, জি অফ ওয়াই আবার কত নিয়ে যাচ্ছে জেডে, তাহলে জি ওয়াই জায়গায় হলো জেড, আবার এই জেড কততে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে না একটা পি, একটা রিয়েল নাম্বার পিতে নিয়ে যাচ্ছে, তাহলে এটা ভ্যালুটা দাঁড়ালো পি। অপর দিকে এইচ নট জি নট এফ এটা এক্স, এটাকে ভাঙলে হয়ে যাবে এই নটটাকে আমরা তুলে দেবো, দিয়ে এইটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এফ অফ এক্স, এফ অফ এক্সের মান দেওয়া আছে ওয়াই,
ওয়াই বসিয়ে দিলাম। আবার আমরা নোটটাকে ভাঙবো। এইচ নট কত হচ্ছে জি নট ওয়াই, ঠিক আছে। জি নট জি অফ ওয়াই সমান কত বলা আছে জেড, এটা লিখলাম এইচ অফ জেড। এইচ অফ জেড সমান আবার কত আছে পি, তাহলে পি লিখলাম। তাহলে দেখা গেল দুজনের ক্ষেত্রেই পি, তাহলে বলতে পারবো দুটো ফাংশানে কি ইকুয়াল ফাংশন। তাহলে অ্যাসোসিয়েটিভ লটি আমার এখানে প্রমাণিত হইল। এরপরে আসি ভীষণ ইম্পর্ট্যান্ট একটি থিওরেম নিয়ে, যে এফ একটা ফাংশন জি একটা ফাংশন, যেটা এফটা বলা হয়েছে এক্স থেকে ওয়াই আর জিটা বলা হয়েছে ওয়াই থেকে জেড। এখন তারা এক নম্বর বলা হয়েছে যে যদি দুজনে ইনজেক্টিভ হয় অর্থাৎ 1:1 হয়, তাহলে তাদের কম্পোজিশন ম্যাপিং কি হবে জি নট এফ, এটাই সংজ্ঞাত হবে। এই জি নট এফটাও কি হবে ইনজেক্টিভ হবে। আবার এফ আর জি দুজনেই যদি অন টু বা সাবজেক্টিভ হয়, তাহলে তাদের কম্পোজিশন ম্যাপিং জি নট এফটাও সাবজেক্টিভ হবে। 3 নম্বর এফ এবং জি দুজনেই যদি বাজেক্টিভ হয়, তাহলে তাদের কম্পোজিশন ম্যাপিং জি নট এফটাও বাজেক্টিভ হবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম। তো এটা আমরা প্রথমে প্রমাণে আসছি। প্রমাণ করতে গেলে প্রথম আমার প্রমাণটা আছে কি না, এফ এবং জি দুজনে ইনজেক্টিভ হলে জি নট এফ ইনজেক্টিভ হবে। তো আমরা এখানে এফ হচ্ছে এক্স থেকে ওয়াই, জি হচ্ছে ওয়াই থেকে জেড, তাহলে জি নট এফ হলো এক্স থেকে জেডের সংজ্ঞাত। তাহলে আমরা ডোমেন জি নট এফ এর ডোমেন হচ্ছে এক্স, এক্সের দুটো এলিমেন্ট নিলাম ক্যাপিটাল এক্স ওয়ান এক্স টু, এবং ধরে নিলাম জি নট এফ এক্স ওয়ান সমান জি নট এফ এক্স টু। এই নটটাকে আমরা এরকম করে লিখতে পারলাম জি অফ এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স টু। এবার বলা আছে কি বলা আছে না, জি ফাংশনটা ইনজেক্টিভ মানে 1:1। তাহলে জি যদি ইনজেক্টিভ হয়, তাহলে এই কন্ডিশন থেকে ভাবো জি এর ভিতরে এইটা আর যে আর্গুমেন্ট দুটো, এই দুটো ভ্যালু, এই যেহেতু জি এর ইমেজ দুটো যেহেতু সমান, তাহলে তাদের ডোমেন থেকে যে দুটো জি ভ্যালু দুটো নিয়েছে দুটো সমান, অর্থাৎ এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। এটা কারণ হলো না জিটা ইনজেক্টিভের জন্য আমি লিখতে বলা আছে কন্ডিশনটা। এরপর বলা আছে যে এফ আবার ইনজেক্টিভ, এফও বলা আছে ইনজেক্টিভ। ইনজেক্টিভ মানে কি হবে, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ, অর্থাৎ ইমেজ দুটো সমান হলে তাহলে তাদের ডোমেনের যে দুটো ভ্যালু নিয়েছে এক্স ওয়ান এক্স টু দুটো সমান হবে, ঠিক আছে। এফ ইনজেক্টিভ বলে আমরা লিখতে পারলাম এই লাইনটা। তাহলে এখানে তাহলে পরিষ্কার কী পেলাম লাস্টে ভ্যালু এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান এক্স টু কার জন্য পেলাম না, এই দুটোকে সমান করে আমরা এই দুটো পেলাম। তাহলে আমরা ঘুরে বলতে পারি এই দুটো যদি আলাদা হয়, তাহলে তাদের জি নট এফ অফ এক্স ওয়ান আর এটা দুটো আলাদা হবে, অর্থাৎ এক্স ওয়ান এক্স টু আলাদার জন্য ইমেজ দুটো আলাদা হচ্ছে জি নট এফের। তাহলে জি নট এফটা কী হলো 1:1 হয়ে গেল। এর পরের থিওরেমটাতে আসছি। পরের থিওরেমটা কী বলছে, জি এবং এফ দুজন যদি সাবজেক্টিভ হয় অর্থাৎ 1:2 হয়, তাহলে জি নট এফটাও একটা সাবজেক্টিভ বা 1:2 ম্যাপিং হবে। তাহলে আমরা ধরেছি যে জেড একটা কি না, এখানকার জেডের একটা যে কোনো এলিমেন্ট। তো আমরা কি দেখাবো না, এই জেডের জি নট এফ এর আন্ডার একটা প্রিইমেজ সবসময় এক্স থাকবে, কোথায় ক্যাপিটাল এক্স। যদি দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো জি নট এফটা সাবজেক্টিভ হবে। তো আমরা সেটা ধরে নিয়েছি যে জেডের একটা আরবিটারি এলিমেন্ট। এখন আমরা এইভাবে শুরু করি জি নট এফ অফ এক্স, এটা থেকে আমরা দেখাবো এর মানটা জেড হচ্ছে না, তাহলেই বলতে পারবো জি নট এফ এক্স সমান, এটা নটটাকে ভাঙবো জি অফ প্যাকেটে এফ অফ এক্স। এফ অফ এক্স আমরা সমান বলেছি কি না, এফ অফ এক্স সমান হবে ওয়াই, তাহলে বসিয়ে দিলাম এফ অফ জি অফ ওয়াই। জি অফ ওয়াইটা কোথায় যাচ্ছে জেডে, তাহলে চলে গেল জেডে। তাহলে দেখো জি নট এফ এক্স সমান জেড পেলাম। তাহলে ঘুরে বলতে পারি যে জেডের জন্য আমরা এক্স পাবো, তাহলে প্রত্যেকটা জেডের জন্য এক্স পাবো। তার মানে কি হয়ে গেল, ফাংশনটা কি হয়ে গেল, জি নট এফটা কি হয়ে গেল 1:2 হয়ে গেল। এরপরে ওই থিওরেমে ওই থার্ড পার্টটা, অর্থাৎ এফ নট জি, এফ এবং জি যদি বাইজেক্টিভ হয় জি নট এফও বাইজেক্টিভ হবে। এই পার্টটিতে যদি আসি, তাহলে এখানে এফ এন জি দুজনে বলা আছে বাইজেক্টিভ। তাহলে বাইজেক্টিভ হলে এফ এন জি বলতে পারি দুজনে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ।
আমরা এখনই পড়লাম যদি এফ অ্যান্ড জি দুজনে ইনজেক্টিভ হয় তাদের কম্পোজিশন ম্যাপিং জি নট এফটাও কী হবে, ইনজেক্টিভ হবে, এবং সাবজেক্টিভ হলে জি নট এফটাও সাবজেক্টিভ হবে। তাহলে জি নট এফ তাহলে ইনজেক্টিভও হলো সাবজেক্টিভও হলো, তাহলে জি নট এফটা বাইজেক্টিভও হলো, তাহলে থার্ড পার্টটা আমার প্রমাণিত হয়ে গেল। এরপর আসছি নেক্সট থিওরেমে। এই থিওরেমটি আমাদের এসএনদের বইয়ে নেই, কিন্তু বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের মাঝে মাঝে আসে, এটি জেনে রাখা খুবই আমাদের দরকার। এই থিওরেমটি হলো ঠিক আগের থিওরেমটির বিপরীত, অর্থাৎ আগের থিওরেমটিতে কী ছিল না, এফ এবং জি দুজনে যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ম্যাপিং জি নট এফটা ইনজেক্টিভ হবে। তাহলে এটা বিপরীতভাবে যদি বলা যায় যে জি নট এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে কোশ্চেন হলো এফ এবং জি দুজনেই কি ইনজেক্টিভ হবে। এই থিওরেমে বলা হচ্ছে যে জি নট এফ ইনজেক্টিভ হলে তাহলে শুধু এফটি ইনজেক্টিভ হবে, অর্থাৎ রাইটে যেটি আছে জি নট এফ এর রাইটে যেটি আছে সেটি ইনজেক্টিভ হবে, কিন্তু জি এর উপর কোনো কিছু বলা যাচ্ছে না, সে ইনজেক্টিভও হতে পারে আবার নাও হতে পারে। তো এইটার প্রমাণটা আমরা যদি করি তাহলে এটা আমরা কিছুটা কন্ট্রাডাক্টরি মেথডে আমরা করার চেষ্টা করি। কি না, আমরা ধরেই নিচ্ছি যে এফটা ইনজেক্টিভ নয়। তাহলে এফ যদি ইনজেক্টিভ না হয় তাহলে x1 x2 দুটো আলাদা ডোমেনের ভ্যালু নিলাম এফের, তাদের জন্য আমরা কি পাবো, দুটো সেম ইমেজ পাবো। তাহলে দুটো এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 পাবো। এখন এটার উপর যদি জি চাপিয়ে দেই তাহলে জি অফ এফ অফ x1 জি অফ x2, তাহলে এটাকে আমরা লিখতে পারি জি নট এফ x1 ইকুয়াল টু জি নট এফ x2। তার মানে কি দাঁড়ালো, x1 x2 আলাদা হওয়ার জন্য জি নট এফ অফ x1 এবং জি নট এফ x2 দুটো একই। তার মানে জি নট এফটা ইনজেক্টিভ হচ্ছে না, কিন্তু কন্ডিশন বলা আছে জি নট এফটা ইনজেক্টিভ হবে। তার মানে আমাদের অ্যাজাম্পশনটা ভুল ছিল, তাহলে এফ ইনজেক্টিভ না হয়ে সর্বদা এফ ইনজেক্টিভই হবে। এর পরের থিওরেমটাতে আসছি যে আগের থিওরেমটা দেখে নিই যে এফ এবং জি দুজনের সাবজেক্টিভ হলে ছিল জি নট এফটাও সাবজেক্টিভ হবে। এখন কোশ্চেন, জি নট এফটা যদি সাবজেক্টিভ হয় তাহলে এফ এবং জি দুজনেই কি সাবজেক্টিভ হবে। এখানে বলছে যে জি নট এফ যদি সাবজেক্টিভ হয় তাহলে অনলি জিটাই সাবজেক্টিভ হবে, অর্থাৎ জি নট এফ এর লেফটে যেটা রয়েছে কম্পোজিশনের দুজনের কম্পোজিশনের লেফটে যেটা রইবে সেই হচ্ছে সাবজেক্টিভ হবে, কিন্তু এফকে কিছু বলা যাবে না, এফ সাবজেক্টিভ হতেও পারে আবার নাও হতে পারে। তা এটাও আমরা একটু কন্ট্রাডিকশন মেথডে মনে করার চেষ্টা করি। আমরা ধরেই নিচ্ছি যে জিটা সাবজেক্টিভ নয়। তা জি যদি সাবজেক্টিভ না হয় তাহলে জেড এর প্রি ইমেজ জি এর আন্ডারে ওয়াই পাবো না, অর্থাৎ ওয়াই এর সঙ্গে জেড এর কোনো লিঙ্ক নেই জি এর মাধ্যমে, কিন্তু ওয়াই এর সঙ্গে এক্স এর লিঙ্ক থাকতে পারে। এখন পরিষ্কার দেখতে পাচ্ছ যে জেড এর সঙ্গে ওয়াই এর লিঙ্ক না থাকার জন্য ফাংশনের নিয়ম অনুযায়ী জেড কখনোই এক্স এর সঙ্গে লিঙ্ক আপ থাকতে পারে না, তাই জি নট এফ এর আন্ডারে জেড এর প্রি ইমেজ এক্স হতে পারে না। কিন্তু জি নট এফ আমাদের কোশ্চেনে বলা রয়েছে কি সাবজেক্টিভ, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা ভুল ছিল, আমরা বলেছিলাম যে জিটা সাবজেক্টিভ নয়, তার মানে এটা ভুল, তাহলে জিটা সাবজেক্টিভই হবে। এর থার্ড পার্টটা হচ্ছে যে জি নট এফটা বাইজেক্টিভ হলে এফটা ইনজেক্টিভ হবে, জিটা সাবজেক্টিভ হবে। তো এটা লক্ষ্য করো, জি নট এফটা বাইজেক্টিভ, তার মানে এর রাইটে যে আছে সে হচ্ছে ইনজেক্টিভ হচ্ছে আর লেফটটা হচ্ছে কি সাবজেক্টিভ হচ্ছে।
তো এই পার্টটি হলো জি নট এফ বাইজেক্টিভ। বাইজেক্টিভ হলো জি নট এফটা ইনজেক্টিভ হচ্ছে, সাবজেক্টিভ হচ্ছে। আমরা জি নট এফ এখন আমরা ইনজেক্টিভ মানে কি প্রমাণ করলাম, এফটা ইনজেক্টিভ হবে আর জিটা সাবজেক্টিভ হবে, তাহলে আমার বিষয়টা প্রমাণ হয়েই গেল। এরপর এই থিওরেমের প্রবলেমগুলিকে বোঝানোর চেষ্টা করব। আমার এই থিওরেমের প্রথম পার্টে কি বলা ছিল, যে জি নট এফটা যদি ইনজেক্টিভ হয় তাহলে এফটা ইনজেক্টিভ হবে, কিন্তু জিটা বলা যাচ্ছে না ইনজেক্টিভ হবে কিনা। সেই প্রবলেমটাই আমরা এখানে তুলে ধরছি। এ একটি সেট নিলাম যাতে রয়েছে 1 এলিমেন্ট, বি একটি সেট নিলাম যাতে রয়েছে 2 এবং 3 এলিমেন্ট, সি একটি সেট নিলাম যাতে রয়েছে অনলি শুধু 4 এলিমেন্ট। এফ কিভাবে লিঙ্ক করলাম, এফ ধরলাম, ডিফাইন করেছি এ থেকে বিতে, 1টা 2তে গিয়ে ম্যাপ করবে। জি কি করবে, 2কে 4-এ নিয়ে গিয়ে ম্যাপ করবে, 3কেও 4-এ নিয়ে গিয়ে ম্যাপ করবে। এখন লক্ষ্য করো, জি নট এফ কোথা থেকে কোথায় সংঘাত, এ থেকে সি, তাহলে স্বাভাবিকভাবে এ 1কে 4-এ নিয়ে যাবে। এবার যদি লক্ষ্য করি জি নট এফ ইনজেক্টিভ কিনা, দেখো 1 শুধু 4-এ যাচ্ছে, 1 শুধু যাচ্ছে 4, একজনেই যাচ্ছে, তার মানে জি নট এফটা কি ইনজেক্টিভ। কিন্তু আমার কেটা ইনজেক্টিভ হচ্ছে না বলতো, জিটা। দেখো 2ও 4-এ যাচ্ছে, 3ও 4-এ যাচ্ছে, দুজনেই এক জায়গাতে যাচ্ছে, তা জিটা ইনজেক্টিভ না। কিন্তু দেখো থিওরেম অনুযায়ী কি বলা ছিল, জি নট এফটা ইনজেক্টিভ হলে এফটা ইনজেক্টিভ হবে। লক্ষ্য করো এফ এ কি হয়েছে, 1 থেকে 2-এ নিয়ে যাচ্ছে, তার একজনে যাচ্ছে, তাহলে এফটা ইনজেক্টিভ, এফটা ইনজেক্টিভ। তাহলে সেই জিনিসটা বোঝা গেল। এরপরে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যে এফ একটা ফাংশন যার ডোমেন পজিটিভ রিয়েল নাম্বার আছে, 0 আছে, সেটা থেকে আর এফ এক্স সমান কত, রুট এক্স, আর জি এক্স, জি একটা ফাংশন, আর থেকে আর জি এক্স সমান এক্স স্কোয়ার। এখন জি নট এফ আর করলে হবে কি না, এই আর গ্রেটার দেন ইকুয়াল টু 0 থেকে আর ডিফাইন হবে, এবং জি নট এফ যদি আমরা বার করি তাহলে জি অফ এফ অফ এক্স সমান জি অফ রুট এক্স, জি অফ এক্স সমান এক্স স্কোয়ার বসানো আছে, রুট এক্স এর হোল স্কোয়ার বসালে এক্স, তো জি অফ এক্স এফ এক্স জি নট এফ এক্স সমান কত হবে এক্স। তাহলে এটা কি মানে একটা আইডেন্টিটি ফাংশন সবসময় দেখো, ঠিক আছে। তো এইখানে দেখো যে কোনো দুটা ভ্যালুর জন্য দুটা সবসময় আলাদা হাইট পাচ্ছে, মানে তাহলে কি, তাহলে এটা ইনজেক্টিভ, দুটো আলাদা ভ্যালু ডোমেনের, তার জন্য দুটো আলাদা ইমেজ, তাহলে জি নট একটা ইনজেক্টিভ। তাহলে কিন্তু জি যে ফাংশনটা সেটা কি বলা আছে, এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, যার দেখো এখানে দেখো x1 এর একটা পয়েন্ট, x2 অপর একটা পয়েন্ট, তো দুটো আলাদা পয়েন্ট, কিন্তু তাদের হাইট দুটা দেখো একই, তাহলে দুটো আলাদা পয়েন্টের জন্য হাইট দুটো একই হলে জিটা কি হবে, ইনজেক্টিভ হবে না। কিন্তু বলা ছিল কি এফটা ইনজেক্টিভ হবে। দেখো এফ ফাংশনটা কি আছে বলো তো, রুট এক্স, যার ডোমেনটা কত এইটা, এখানে তার ফাংশনের ছবিটা হবে এরকম। দেখো তার দুটো পয়েন্টে আলাদা, কিন্তু তাদের হাইট দুটা আলাদা, তার মানে স্বাভাবিকভাবে দেখো এফটা ইনজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে এফটাও ইনজেক্টিভ হচ্ছে, জি নট এফ ইনজেক্টিভ হলো, তাহলে এফটা ইনজেক্টিভ হয়ে যাচ্ছে থিওরেম অনুযায়ী, কিন্তু জি ফাংশনটা ইনজেক্টিভ হলো না। আচ্ছা, এরপরে আরেকটি যে থিওরেমের এখানে পার্টে ছিল কি বলেছিল, জি নট এফটা হচ্ছে সাবজেক্টিভ হতে হবে, তাহলে জিটা সাবজেক্টিভ হবে, তাহলে এফটা বলা যাচ্ছিল না। তাহলে আমরা ঠিক ওই এক্সাম্পলটাকে আমরা আবার সেট করি, যদি এ বি সিতে এফ হচ্ছে 1কে 2-তে নিয়ে যাচ্ছে, জি 2 আর 3-কে 4-এ নিয়ে যাচ্ছে, এখন জি নট এফ তাহলে 1কে 4-এ নিয়ে যাবে। এবার বললাম কি জি নট এফটা সাবজেক্টিভ, দেখো 4-এর এখানে কে 4-এর প্রি ইমেজ কত 1, আর কোনো এলিমেন্ট নেই, তাহলে সমস্ত এলিমেন্ট প্রি ইমেজ আছে, তার জি নট এফটা দেখো সাবজেক্টিভ। আচ্ছা, থিওরেম কি বলা ছিল, জিটা সাবজেক্টিভ হবে। দেখো জি এর প্রি ইমেজ আছে কত 2 এবং 3, তাহলে সবার প্রি ইমেজ আছে কত 2 আর 3, হয়ে গেল।
তার মানে কি জিওটাও সাবজেক্টিভ বা অন টু। কিন্তু কি বলা হয়েছিল যে এফটার পর কন্ডিশন বলা যাচ্ছিল না এফটা কি সাবজেক্টিভ হবে কিনা। দেখো 2 আর 3 অনলি 2-এর প্রি ইমেজ আছে কিন্তু 3-এর প্রি ইমেজ নাই, তার মানে 3টা পড়ে রয়ে যাচ্ছে, তাহলে এফটা ইনজেক্ট, তার মানে এফটা কি সাবজেক্টিভ নয়, অর্থাৎ অন টু নয়। তাহলে এটা প্রমাণিত হলো যে জি নট এফটা সাবজেক্টিভ হলে জিটা সাবজেক্টিভ হবে, কিন্তু এফটাকে বলা যাবে না সেটা সাবজেক্টিভ হবে কিনা। এরপর আমি এই চিত্রণ বা অপেক্ষক চ্যাপ্টারের প্রশ্নমালা 2 এর বাকি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি বাকি রয়েছে সেগুলোর কয়েকটিকে করে দেখানোর চেষ্টা করব। তো এখানে প্রথমে আসি, প্রথম নম্বর প্রবলেম। এফ একটি ফাংশন বা অপেক্ষক যেটা এ থেকে আর প্লাসে সংজ্ঞাত। এ হচ্ছে চতুর্ভুজের কালেকশন, এফ হলো চতুর্ভুজের ক্ষেত্রফল দ্বারা সংজ্ঞা দ্বারা ডিফাইন করা হচ্ছে, আর আর প্লাস হলো ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তো এটা একটা দেখাতে হবে এটি একটি বহু এক অর্থাৎ মেনি টু ওয়ান এবং উপর চিত্রণ মানে অন টু ফাংশন হবে। তো এখানে আমি করেছি প্রবলেমটিকে। তো এখানে এ হচ্ছে বিভিন্ন ধরনের চতুর্ভুজ এখানে রয়েছে, আর এটি হলো রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারটা আমরা ধনাত্মক রিয়েল নাম্বারগুলোকে নিচ্ছি অর্থাৎ 0 থেকে বড়, এফ হচ্ছে এই দুজনের মধ্যে কানেকশন করছে। তো এটা 1 to 1 হবে না, সেটা এটা মেনি টু 1 হবে। তো আমরা এখানে x1 x2 দুটো আলাদা আলাদা এলিমেন্ট নিয়েছি, এর আলাদা আলাদা এলিমেন্ট মানে দুটো আলাদা ধরনের চতুর্ভুজ। কিন্তু দেখো দুজনের চতুর্ভুজ দুটো আলাদা হলেও, আকৃতিতে আলাদা হলেও তাদের ক্ষেত্রফল দুটো একই, অর্থাৎ একই জায়গাতে তারা ডিনোট করছে। তার মানে ক্ষেত্রফল দুটো একই হওয়ার জন্য তাহলে বলতে পারি এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। তাহলে এটা কি হলো x1 x2 আলাদা হলো, এফ অফ x1 ইকুয়াল টু x2 একই হওয়ার জন্য, তাহলে এটা 1 to 1 হচ্ছে না, অর্থাৎ মেনি টু 1 ফাংশন। অপরদিকে আসছি যে এটা অন টু হবে কিনা। এখন একটা ফাংশন অন টু হতে গেলে আমরা জানি যে এখানে আর প্লাসের জন্য সমস্ত জন্য সবসময় প্রিমেজ থাকবে। তো আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল সবসময় ধনাত্মক সংখ্যা হয়, অর্থাৎ গ্রেটার দেন 0। তো যে কোনো ধনাত্মক বাস্তব মান মানেই কী হবে, একটি যে কোনো শেপের বা যে কোনো আকৃতির একটি চতুর্ভুজ পাওয়া যাবে। তাহলে এখানে সমস্ত ধনাত্মক বাস্তব মানের জন্য প্রিমেজ থাকবে, তাই এটি একটি অন টু ফাংশন হবে। আচ্ছা, এরপরের প্রবলেমটি রয়েছে এ এবং বি। এ সেটে রয়েছে -1 1 -2 2, বি সেটে রয়েছে 3 4 5 6, যেটা আমি এখানে করে লিখেছি এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট। এখানে তারপর এ বি থেকে কীভাবে ডিফাইন করা হয়েছে না, এখানে বলা হচ্ছে যে দেখো আমার -1 বলা হচ্ছে 4-এ যাচ্ছে, 1 বলা হচ্ছে কত 6-এ যাচ্ছে, -2 বলা হচ্ছে 5-এ যাচ্ছে, 2 বলা হচ্ছে 3-এ যাচ্ছে। তো এখানে জানতে চাওয়া হচ্ছে, এটাই জানতে চাওয়া হচ্ছে যে এফ একটি বাইজেক্টিভ চিত্রণ হবে, অর্থাৎ 1 to 1ও হবে, অন টু হবে। তো স্বাভাবিকভাবে এটা এক্সপ্লেন না করে খাতায় লিখে আমি এমনি বোঝানোর চেষ্টা করছি যে এটা 1 to 1 কেন। এখানে দেখো প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইমেজ আলাদা, -1-এর ইমেজ, 1-এর ইমেজ, -2-এর ইমেজ, 2-এর ইমেজ, যে কোনো দুটার ইমেজ তুমি আলাদা পাবে। তার মানে স্বাভাবিক 1 to 1 হয়ে যাচ্ছে। আবার অন টু হচ্ছে, দেখো এখানে কোডোমেন সেটে কোনো এলিমেন্ট পড়ে নেই, যার ইমেজ নেই, এখানে সবারই ইমেজ প্রি ইমেজ আছে, অর্থাৎ 3-এরও প্রি ইমেজ আছে, 4-এরও প্রি ইমেজ আছে, 5-এরও প্রি ইমেজ আছে, 6-এরও প্রি ইমেজ আছে। তাহলে সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ আছে, তাই এটা একটা অন টু হবে। তাহলে এটা 1 to 1 হলো, অন টু হলো, তার মানে এটি একটি বাইজেক্টিভ ম্যাপিং হয়ে গেল। এরপরে আসছি প্রবলেম নম্বর 3-তে। এই প্রবলেম নাম্বার 3টি আমি আমার ভিডিও ফাংশানের ভিডিও 3য় নম্বর ভিডিও যেটা পার্ট 2
তাতে এক্সাম্পল নাম্বার 8 ও 9 করা আছে, তোমরা একটু দেখে নেবে। এরপর 4-এর প্রবলেমটি, এই 4-এর প্রবলেমটিও আমার ওই ফাংশানের ভিডিওর পার্ট 2 যেটা দ্বিতীয় ভিডিও তার এক্সাম্পল 11তে করা আছে, তোমরা দেখে নেবে। 5-এর প্রবলেমটি আমার ফাংশানের ভিডিও পার্ট 3 যেটা 3 নম্বর ভিডিও, সেখানে এক্সাম্পল 4-এ করা আছে, তোমরা দেখে নেবে। এবার কোশ্চেন নাম্বার 6-এর যে 1-এর সমস্যাটি, 1-এর প্রবলেমটি, এটিও আমার ফাংশানের ভিডিওর 3 নম্বর পার্টে যে ভিডিওটি তার এক্সাম্পল 5-এ করা আছে, তোমরা একটু দেখে নেবে। এরপর কোশ্চেন নাম্বার 6-এর যে 2 নম্বর প্রবলেমটি রয়েছে এইটি আমি করে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে সিগনাম ফাংশন। যে সিগনাম ফাংশন আমরা জানি, আমি ফাংশানেরতেই প্রথমের দিকেই ভিডিওতে আলোচনা করেছি সেই সিগনাম ফাংশন কীভাবে ডিফাইন করা হয়। এফএক্স সমান বলছে 1 হবে যখন গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 0, 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0, -1 হবে যখন এক্সট্রা লেস দেন 0। বলছে এটা এক অপেক্ষক, এখানে বইয়ে লেখা নেই, এটা উজ্জ্ব রয়েছে। এক অপেক্ষক হবে কিংবা উপরচিত্র কোনোটিই হবে না। তো এখানে ছবিটা আমি আগেও দেখিয়েছি, তো এখানে দেখো যে 1 হচ্ছে যখন এক্স গ্রেটার দেন 0, এটা 1 হাইট, এটা -1 হাইট, যখন লেস দেন 0 0। তো এটা 1 1 হচ্ছে না কেন? দেখো 1-এ যা হাইট পাচ্ছি 2তেও তাই হাইট। 1 2 দুটো আলাদা পয়েন্ট, কিন্তু 1ও হাইট 1, 2এও হাইট 1, অর্থাৎ ইমেজ দুটো, 1 ইমেজ দুটো একই। তার ফাংশনটা 1 to 1 নয়। এবার 1 to কিনা, 1 to কিনা বলতে গেলে দেখো এফের যে রেঞ্জ পাচ্ছি তাতে 3টা ভ্যালু পাচ্ছি। একটা হচ্ছে -1 হাইট, 0 হাইট আর 1 হাইট। বাকি কিন্তু অন্য কোনো কিছু হাইট পাচ্ছি না। তার মানে এটা রিয়েল নাম্বার সেটের কি সাবসেট, প্রপার সাবসেট। তার মানে ফাংশনটা 1 to নয়। তাহলে ফাংশনটা কি হলো? 1 to 1ও হলো না, 1 to হলো না। এরপর আসছি কোশ্চেন নাম্বার 7। এই কোশ্চেন নাম্বার 7-এর প্রবলেমটি আমি আমার ভিডিও ফাংশনের ভিডিওর 3 নম্বর ভিডিও অর্থাৎ পার্ট 3-তে এক্সাম্পল 6-এ করেছি, তোমরা একটু দেখে নেবে। এবার কোশ্চেন নাম্বার 9-এর এই কোশ্চেন নাম্বার 8-এর প্রবলেমটিকে আমি এখানে করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে রয়েছে কি না, এ সেট এবং বি সেট একইভাবে ডিফাইন করা হয়েছে, অর্থাৎ -1 থেকে 1-এর মধ্যে। কোথায় রয়েছে এক্সগুলো? না রিয়েল নাম্বারে। এখানে এফএক্স সমান কী ডিফাইন করা হয়েছে? না sin πx। তাহলে বলছে যে চিত্রণটি একটি শুধু সাবজেক্টিভ, অর্থাৎ 1 to দেখাতে হবে। আমি এখানে আসছি প্রবলেমটিতে। ছবি যদি আঁকার চেষ্টা করি আমরা -1 থেকে 1-এর মধ্যে sin πx এর ছবিটা পাবো এরকম। 1-এ 0 হবে, দেখবে হাফে ভ্যালু বসালে দেখবে 1 হবে, 0-তে 0 হবে, -হাফে হাইট -1 হবে, -1-এ 0 হবে। ছবিটা এরকম ধরনের পাওয়া যায়। তো যাই হোক, sin πx sin x এদের সবসময় এরা -1 থেকে 1-এর মধ্যে থাকে, অর্থাৎ রেঞ্জটা কত হয়? -1 থেকে 1-এর মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা। আর যেটা আমার কাছে দেওয়া আছে যে বি সেট কোডোমেন সেট, সেটাও হচ্ছে ওই -1 থেকে 1। তাহলে কোডোমেন সেটের সঙ্গে রেঞ্জ সেটটা মিলে যাচ্ছে, তার মানে ফাংশনটা কি হয়ে যাচ্ছে? 1 to বা সাবজেকশন ম্যাপিং হয়ে যাচ্ছে। এরপর কোশ্চেন নাম্বার 9-এর যে প্রবলেমটি রয়েছে, 1-এর প্রবলেমটি, এটিও আমার ফাংশানের ভিডিও পার্ট 3-তে তার এক্সাম্পল 9-এ ভালো করে ডেসক্রাইব করা রয়েছে। এরপর আসছি আমরা 9-এর 2-এর প্রবলেমটিতে। 9-এর 2-এর প্রবলেমটি এখানে করে দেখানোর চেষ্টা করছি যে এখানে এফ একটি ফাংশন আর থেকে আর এর সংজ্ঞাত এফএক্স সমান জানা ডিফাইন করা হয়েছে বক্স এক্স, অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটি কি দেখাতে হবে? এটি একও নয়, উপরে চিত্রণ নয়। তো আমি প্রথমের ভিডিওতে বক্স এক্স ফাংশন কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে তার ছবি আঁকতে হয়, তা সুন্দরভাবে আমি ডিসক্রাইব করেছি। তোমরা সেখানে দেখলে ভালো করে এখানে বুঝতে পারো। তো ছবিটা আমি আর অত বিস্তার না করে আমি বলছি যে এরকম
ছবিটি আমরা আঁকতে পারি। এখন দেখো এই 1 এর ভ্যালু, এটা 1, এটা স্টার্ট হচ্ছে 1 এর জন্য 1 হাইট থেকে 2 এর আগে পর্যন্ত, তাহলে 1 ও হাইট পাচ্ছি 1 পয়েন্টে হাইটও পাচ্ছি 1, অর্থাৎ 1 আর 1 পয়েন্ট হাইট দুটা ডোমেনে দুটো আলাদা ভ্যালু, কিন্তু তাদের যে হাইটগুলো মানে এই দুটো যে হাইট, এই দুটো হাইট দেখো একই, অর্থাৎ f1ও পাচ্ছি 1, f1.5ও পাচ্ছি 1, দুটো ইমেজ দুটো একই। তার মানে কি ফাংশনটা 1 to 1 নয়, মানে মেনি টু 1 ফাংশন। আচ্ছা 1 to কি হবে? 1 to হলে দেখতে হবে কোড 1 সেটটা কি বলছে, রিয়েল নাম্বার। আচ্ছা রেঞ্জ সেটটা কি দেখি, দেখবে -3 থেকে -2 এর আগে পর্যন্ত হাইট কত, এটা দেখবে -3, -2 থেকে -1 আগে পর্যন্ত কত, -2, -1 থেকে 0 আগে পর্যন্ত কত হাইট, -1, 0 থেকে 1 পর্যন্ত কত, 0, 1 থেকে কত, 2, কত 2। তাহলে আমি দেখো এই হাইটগুলো পাচ্ছি। অ্যাকচুয়ালি দেখো দেখি এইগুলো কার কি সেট, সেট অফ ইন্টিজারের সেট, আর সবসময় ইন্টিজার সেট কি হয়, রিয়েল নাম্বার সেটের সাবসেট হয়। তার মানে এই ফাংশনটা 1 to নয়, তাহলে ফাংশনটা হলো কি 1 to 1ও নয় আর 1 to 1 নয়, কোনোটি নয়। তাহলে এই এক্সাম্পলের সমস্ত অঙ্কগুলি আমি কষে দেখালাম। আজ এইটুকুই। পরবর্তী ভিডিওতে কম্পোজিশন অফ ম্যাপিংয়ের উদাহরণের প্রবলেমগুলিকে নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলি ভালো করে দেখো এবং প্রতিটি ভিডিওর নিচে পিডিএফ লিঙ্ক এবং নেক্সট ভিডিও লিঙ্ক দেওয়া আছে। পিডিএফটি ডাউনলোড করে বোঝার চেষ্টা কর। তোমরা তোমাদের বন্ধুদের ভিডিওগুলির লিঙ্কগুলি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো। নমস্কার।